বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন, প্রভাষক যুক্তিবিদ্যা, যাদবপুর কলেজ, মহেশপুর, ঝিনাইদহ। প্রিয় ছাত্রছাত্রীরা, এই করোনাকালীন সময়ে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজ তোমাদের দ্বিতীয় পত্র বইয়ের ৪র্থ অধ্যায় থেকে প্রকল্প বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি এর আগে প্রকল্প কাকে বলে, প্রকল্পের সংজ্ঞা, প্রকৃতি এবং স্থান নিয়ে আলোচনা করেছি। আজ আমি প্রকল্পের শ্রেণী বিভাগ এবং বৈধ প্রকল্পের শর্তাবলী নিয়ে আলোচনা করব। প্রকল্প কোনো বিষয়, বস্তু বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা বা আন্দাজ গঠন করাকে প্রকল্প বলে। প্রকল্প বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কর্তা সংক্রান্ত প্রকল্প, নিয়ম সংক্রান্ত প্রকল্প, বিন্যাস সংক্রান্ত প্রকল্প, ব্যাখ্যামূলক প্রকল্প, বর্ণনামূলক প্রকল্প, তারপর কাজ চালানো প্রকল্প, প্রতিবেদক অনুকল্প ইত্যাদি। কিন্তু যুক্তিবিদ কার্ভের রিটের মত অনুসরণ করব আমরা। যুক্তিবিদ কার্ভের রিটের মতে প্রকল্পের শ্রেণী বিভাগ করতে গিয়ে তিনি বলেছেন, যুক্তিবিদ কার্ভের রিট প্রকল্পের শ্রেণী বিভাগ করতে গিয়ে বলেছেন, প্রকল্প হলো 3 প্রকার। কার্ভের রিটের মতে প্রকল্পের শ্রেণী বিভাগ, কার্ভের রিটের মতে প্রকল্প 3 প্রকার। কার্ভের রিটের মত অনুসরণ করে আমরা প্রকল্পকে 3 ভাগে ভাগ করতে পারি, যথা 1 কর্তা সংক্রান্ত প্রকল্প, কর্তা সংক্রান্ত প্রকল্প, কর্তা সংক্রান্ত প্রকল্প। 2 নিয়ম সংক্রান্ত প্রকল্প, নিয়ম সংক্রান্ত প্রকল্প। 3 বিন্যাস সংক্রান্ত প্রকল্প। বিন্যাস সংক্রান্ত প্রকল্প। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখানে প্রকল্পের শ্রেণী বিভাগ দেখিয়েছি। প্রকল্পকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় সাধারণভাবে। সেগুলো হলো নিয়ম সংক্রান্ত প্রকল্প, কর্তা সংক্রান্ত প্রকল্প, বিন্যাস সংক্রান্ত প্রকল্প, বর্ণনামূলক প্রকল্প, ব্যাখ্যামূলক প্রকল্প, বাস্তব প্রকল্প বা কাজ চালানো প্রকল্প। এরপরে আসছে প্রতিবেদক অনুকল্প। তো আমরা যুক্তিবিদ রিটের মতে আমরা তাকেই অনুসরণ করব। যুক্তিবিদ কার্ভের রিটের মতে প্রকল্পকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কর্তা সংক্রান্ত প্রকল্প, নিয়ম সংক্রান্ত প্রকল্প আর বিন্যাস সংক্রান্ত প্রকল্প। এখন আমরা দেখব কর্তা সংক্রান্ত প্রকল্প কাকে বলে এবং তার আলোচনা। কর্তা সংক্রান্ত প্রকল্প, আমরা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে বা তার প্রকৃত কারণ অনুসন্ধান করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করে থাকি। কিন্তু দেখা যায় আমাদের অনেক সময় ওই ঘটনার নিয়ম সম্পর্কে আমাদের জানা থাকে, কিন্তু আমাদের কোন বিষয় ওই ঘটনাটি ঘটেছে এই বিষয় সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা লাভ করতে পারি না। নিয়ম সম্পর্কে আমাদের জানা থাকে, কিন্তু কর্তা বা বিষয় সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারি না। সেক্ষেত্রে আমরা
সংগঠনকারী ঘটনা সংগঠনকারী বিষয়টির উপর প্রকল্প প্রণয়ন করি। ঘটনা সংগঠনকারী বিষয়ের উপর যখন প্রকল্প প্রণয়ন করি তখন তাকে কর্তা সংক্রান্ত প্রকল্প বলে। যেমন নেপচুন, এটি হলো গ্রহ, নেপচুন গ্রহটি হলো কর্তা সংক্রান্ত প্রকল্প। জ্যোতির্বিজ্ঞানীগণ প্রকল্প প্রণয়ন করে দেখেন যে ইউরেনাস গ্রহটি তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে বিচ্যুত হয়ে গেছে। এখন এই বিচ্যুতির কারণ অনুসন্ধান করতে গিয়ে জ্যোতির্বিজ্ঞানীগণ প্রকল্প চালান বা গবেষণা করে দেখেন যে অন্য কোনো একটি গ্রহ একে আকর্ষণ করছে, না হলে এর গতিপথ পরিবর্তনের কারণ কি। তখন তারা বিষয়টি পর্যবেক্ষণ করে দেখেন যে সত্যি অন্য একটি নেপচুন নামক গ্রহটি ইউরেনাসকে আকর্ষণ করছে, যে কারণে ইউরেনাসের গতিপথ পরিবর্তন হয়ে এর বিচ্যুতি ঘটেছে। এক্ষেত্রে নেপচুন হলো ইউরেনাসের গতিপথ পরিবর্তনের কারণ, বা নেপচুন গ্রহটি হলো কর্তা সংক্রান্ত প্রকল্প। এরপরে আমরা নিয়ম সংক্রান্ত প্রকল্প। নিয়ম সংক্রান্ত প্রকল্পটি হলো নিয়মের বিষয় সম্পর্কে যখন আমরা প্রকল্প প্রণয়ন করে থাকি তখন তাকে নিয়ম সংক্রান্ত প্রকল্প বলে। অনেক ক্ষেত্রে আমাদের ঘটনার বিষয় এর কর্তা সম্পর্কে জানা থাকে, কিন্তু ঘটনার নিয়ম সম্পর্কে আমাদের জানা থাকে না। এক্ষেত্রে আমাদের ঘটনার নিয়ম সম্পর্কে জানতে আমরা প্রকল্প প্রণয়ন করে থাকি। এই প্রকল্প হলো নিয়ম সংক্রান্ত প্রকল্প। যেমন আপেল হলো কর্তা, নিয়ম সংক্রান্ত আপেল হলো কর্তা, আর নিয়ম সংক্রান্ত প্রকল্পটি আমরা দেখতে পারি নিউটন যখন আপেল গাছের নিচে বসেছিল তখন আপেল কেন মাটিতে পড়লো। এই সূত্র আবিষ্কার করতে গিয়ে নিউটন দেখেন যে আপেল গাছ থেকে পড়লো, তাহলে ডাইনে বায়ে উপরে নিচে অনেক জায়গা আছে, তাহলে কেন আপেলটি মাটিতে এসে পড়লো। তাহলে মাটি নিশ্চিত ভাবে মাটির দিকে এর আকর্ষণ রয়েছে, যে কারণে আপেলটি মাটিতে পড়েছে। এর কারণ বা সূত্র আবিষ্কার করতে গিয়ে নিউটন মধ্যাকর্ষণ নিয়ম আবিষ্কার করেন। এটা হলো নিয়ম সংক্রান্ত প্রকল্প। প্রকল্পের উদাহরণ। এরপরে আসছে বিন্যাস সংক্রান্ত প্রকল্প। 3 নম্বরটি ঘটনার কোন নিয়মে ঘটেছে বা কর্তা সম্পর্কে আমাদের জানা থাকলেও ঘটনার বিষয় ঘটনাটি কোন পরিস্থিতিতে ঘটেছে এই বিষয় সম্পর্কে আমাদের অনেক সময় অজানা থাকে। তখন আমরা যে প্রকল্পটি প্রণয়ন করি তা হলো ঘটনার বিন্যাস সংক্রান্ত প্রকল্প। যেমন একটি বাড়িতে চোর চুরি করেছে। এখন চোর চুরি করেছে এবং চুরি যাওয়া মালগুলো ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে, কিন্তু কোন পরিস্থিতিতে বাড়িটিতে চুরি হয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারি না। তখন এক্ষেত্রে যে প্রকল্প প্রণয়ন করি তখন তাকে বিন্যাস সংক্রান্ত প্রকল্প বলে। এক্ষেত্রে দেখা যায় যে বাড়ির প্রত্যেক সদস্যই তার ব্যক্তিগত কাজে, যে যার কাজে বাইরে ছিল, এ সময় বাড়িতে কেউ ছিল না। এই পরিস্থিতিতে যে চুরি হয়েছে সেটাকে আমরা বিন্যাস সংক্রান্ত প্রকল্প উদাহরণ হিসেবে ধরতে পারি। এরপরে ছাত্রছাত্রীরা, আমি প্রকল্পের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা শেষ করলাম। এরপরে আমি যাব তোমাদের বৈধ প্রকল্পের শর্তাবলী। প্রকল্প হলো কোনো বিষয় বা ঘটনার আনুমানিক ধারণা, কিন্তু এই আনুমানিক ধারণায় সব ধারণায় প্রকল্প নয়। প্রকল্প হতে হলে কতগুলো নিয়ম বা শর্ত পালন করতে হয়। এই নিয়মগুলোকে আমরা বৈধ প্রকল্পের
শর্তাবলী বলে থাকি। বৈধ প্রকল্পের শর্তাবলী বলে থাকি। বৈধ প্রকল্পের শর্তাবলী হতে হলে অবশ্যই এর কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, তা না হলে প্রকল্প বলে ধরা যাবে না। প্রকল্প বলে ধরা যাবে না। এখন আমরা বৈধ প্রকল্পের শর্তাবলীগুলো আলোচনা করব। বৈধ বৈধ প্রকল্পের শর্তাবলী। বৈধ প্রকল্পের অনেকগুলো শর্তাবলী রয়েছে, আমরা সেগুলি লিখব। 1 নম্বর, বৈধ প্রকল্পের শর্তাবলীর ক্ষেত্রে প্রথম যে নিয়মটি হলো, প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। সুনির্দিষ্ট হতে হবে। প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। 2 নম্বর, প্রকল্পকে যৌক্তিক হতে হবে। প্রকল্পকে যৌক্তিক হতে হবে। প্রকল্পকে অবশ্যই যৌক্তিক হতে হবে। অবশ্যই যৌক্তিক হতে হবে। যৌক্তিক হতে হবে। প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। প্রকল্পকে অবশ্যই যৌক্তিক হতে হবে। 3 নম্বর, প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে। প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে। প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে। এরপরে প্রকল্প প্রমাণযোগ্য হতে হবে। 4 নম্বর, প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। এরপরে 5 নম্বর, প্রকল্পকে বাস্তব সংগত হতে হবে। প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। তো ছাত্রছাত্রীরা বৈধ প্রকল্পের
শর্তাবলী হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, প্রকল্পকে অবশ্যই যৌক্তিক হতে হবে, প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে, মানে প্রসঙ্গের সাথে মিল থাকতে হবে, প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে, যাতে ওই প্রকল্পটা প্রণয়ন করলে অবশ্যই প্রমাণিত হয় যে ঘটনাটি সত্য। এরপরে প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, বাস্তবতার সাথে প্রকল্পের মিল থাকা লাগবে, সেক্ষেত্রে আমরা তাকে প্রকল্পের বাস্তব কারণ ভিত্তিক বলবো। এরপরে 6 নম্বর আসছে সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রকল্পকে প্রকল্পকে সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রকল্পকে সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 7 নম্বর প্রকল্পকে বিষয় বা ঘটনা বিষয় বা ঘটনার সাথে বিষয় বা ঘটনা ব্যাখ্যা করার জন্য বিষয় বা ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হতে হবে। পর্যাপ্ত হতে হবে। প্রকল্পকে বিষয় বা ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হতে হবে। এরপরে 8 নম্বর প্রকল্পকে সামঞ্জস্যপূর্ণ ধারণায় প্রকাশ করতে হবে। প্রকল্পকে সামঞ্জস্যপূর্ণ ধারণায় প্রকাশ করতে হবে। এরপরে প্রকল্প হবে প্রকৃত কারণ অনুসন্ধানী। প্রকল্প হবে প্রকৃত কারণ অনুসন্ধান ভিত্তিক। প্রকল্প হবে প্রকৃত কারণ অনুসন্ধান ভিত্তিক। 10 নম্বর হবে প্রকল্প
আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প হতে প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। ছাত্রছাত্রীরা, আমরা প্রকল্পের বৈধ শর্তাবলী, প্রকল্প বৈধ হতে হলে যে শর্তাবলীগুলো লাগে সেই শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমে আছে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। তারপরে প্রকল্পকে যৌক্তিক হতে হবে, অবশ্যই যৌক্তিক হতে হবে। প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে। 4 নম্বর, প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। 5 নম্বর, প্রকল্প হবে বাস্তব কারণ ভিত্তিক। 6 নম্বর, প্রকল্পকে সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই সামঞ্জস্যপূর্ণ বলতে ঘটনার সাথে সত্যতার মিল হলো সামঞ্জস্যপূর্ণ, মিল বা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 7 নম্বর, প্রকল্পের বিষয় বা ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হতে হবে। ঘটনা ব্যাখ্যা করার জন্য বিষয়টি পর্যাপ্ত হতে হবে। প্রকল্পকে সামঞ্জস্যপূর্ণ ধারণায় প্রকাশ করতে হবে। তারপরে 9 নম্বর, প্রকল্প হবে প্রকৃত কারণ অনুসন্ধান ভিত্তিক। প্রকৃত কারণ অনুসন্ধান ভিত্তিক। এরপরে প্রকল্প কোনোভাবেই আত্মবিরোধী হতে পারবে না। এই 10টি শর্ত পালন করলে কেবল বৈধ একটি বিষয় বা ঘটনা বৈধ প্রকল্পের আওতায় আসবে। তো ছাত্রছাত্রীরা, আমরা এখানে প্রকল্পের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি এবং প্রকল্পের বৈধ শর্তাবলী নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা নতুন আবার একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই বিষয়গুলো তোমরা অবশ্যই দেখবে। আমি আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই সচেতনতামূলকভাবে বাসায় নিজ নিজ দায়িত্বে থাকবে এবং প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না। আমি এই বলে আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।